বান্দরবান নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। ঢালটা খুবই খারাপ, এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আসলে এত নানা ধরনের নানা ঝামেলার পরও, বিশেষ করে বাবিদের নানা চাপ থাকার পরও সবাই যে তাকে সারা দিচ্ছেন, আমাদের 8 জনের একটা বিশাল গ্রুপ হলো। আমাদের ট্যুরের আসলে মোস্ট সিনিয়র এবং সবচেয়ে এক্সপিরিয়েন্সড মুরব্বী শেষের দিকে মনে হবে যে কেন দিয়ে এলাম, আর আসবো না। যখন রাতে গিয়ে রেস্ট করার পরে বলবো যে নেক্সট একটা কবে যেন। একটা বাঁশ দেখতে পাচ্ছি, আমার মনে হয় এই বাঁশটা আমার জন্য একটু পারফেক্ট হবে। যেমন ওরা ময়লা পরিষ্কার করতেছেন। ভালো আছো? ভালো। বৃষ্টি শুরু হয়েছে, একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এটা হচ্ছে পামিয়াপাড়া। বড় কথা আছে নাকি এখানে? সামনে পাইলে ব্যবস্থা করতে আমার থেকে দুইটা নেই, দুইটা নেই, কিছু একটা তো করতে হবো। বি কেয়ারফুল। তাইলে কি দেখ, আমি একে বুঝে পেলে অবস্থা না। এখন ব্যাগ চলে যাওয়া যাবে, তো চলেন চলেন। বৃষ্টির পরিমাণ দেখতেছো? এরকম বৃষ্টি হলে কোনোদিনও সম্ভব না। এখন হচ্ছে আপনার শুধু জেরে কর, যা যাবে সব জেরে দিই। আমাদের আজকের গন্তব্যস্থল দামতুয়া ঝর্ণা। অনুভূতি কেমন গতকালকের? আসলে মানে গতকালকের ব্যাপারটা আগে একটু বলেন, আজকেরটা তো এখনো শুরু হয়নি। আসলে আমাদের এবারের বান্দরবান ট্যুরটা অনেক বেশি মজার হয়েছে, কারণ আমরা মেঘ দেখেছি, পাহাড় দেখেছি, মেঘের মধ্যে লুকোচুরি খেলেছি। আসলে অনেক ধন্যবাদ, আসলে অসাধারণ, আমাদের এই সুন্দর মুহূর্তগুলা ক্যামেরা বন্দি করে রাখা অসাধারণ ছিল আজকে ধন্যবাদ। এই ট্যুরটা। ড্রাইভার ভাই আছে। ভাই আপনার নামটা? আমার নাম কুরবান আলী। কুরবান আলী। আপনার তো এখানেই বাড়ি, তাই না? আপনি একটা কাজ করেন, আপনার নাম্বার, মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 0185658028. যারা দেখবেন এটা, যদি মনে করেন ওনার সাথে কথা বলে আসবেন, যেখানে খুশি সেখানে যেতে পারবেন। আমি সকালে এখানে আজকের যেই আমাদের হাইকিং হবে সেটার প্রিপারেশন চলতেছে। আশার বাণী হচ্ছে সবাই ডাক্তার, তো সুতরাং তারপরে সাবধানতার কোনো বিকল্প নাই। মায়ারিং, তো আমাদের সাথে হচ্ছে স্থানীয় মায়ারিং ভাইও যাবে। ধন্যবাদ মায়ারিং ভাইকে। আর মুবিন ভাইয়ের আসলে একটু বক্তব্য নিতে চাচ্ছিলাম। আমরা অলমোস্ট সবাই রেডি। তা মুবিন ভাই, আপনার আসলে মানে এই যে প্ল্যান করা, তারপরে সবাইকে নিয়ে একটা ট্যুরে চলে আসা, অর্গানাইজ করা, এই স্পিরিটটার পিছনে কিভাবে আসলে নিজেকে জড়িয়ে নিলেন, যে নেতৃত্ব দেওয়ার আসলে যে গুণগুলোতে? সবাইকে ধন্যবাদ। আসলে এত নানা ধরনের নানা ঝামেলার পরও, বিশেষ করে বাবিদের নানা চাপ থাকার পরও সবাই যে তাকে সারা দিচ্ছেন, আমাদের 8 জনের একটা বিশাল গ্রুপ হলো। আমরা তো চিন্তা করি নাই, হয়তো আমরা চিন্তা করছিলাম 3-4 জন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরও আমাদের আলহামদুলিল্লাহ এক্সপেক্টেডের বাইরে। হ্যাঁ, আসলে আমরা বা আমি যেটা বলতে গেলে, সুযোগ পেলেই চেষ্টা করি কোথাও ঘুরে আসতে, প্রকৃতির সান্নিধ্যে যেতে। সেই হিসেবে যারা যারা আমাদের ছবিগুলো দেখছে ফেসবুকে বা ইয়াতে, দেখে অনেকেই নক দিছে, বা পরের বার গেলে আমাদেরকে মানে বলিয়েন, সেই হিসেবে বলা এবং সেই ডাকে সারা দেওয়া থেকে আজকে সুন্দর প্রোগ্রাম। তো এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা কালকে গেলাম থানকোয়াইন, সারা পথ ছিল নদী, পথে ছিল বৃষ্টি, অসাধারণ ছিল। আজকে গেলাম আমরা পাহাড়ের চূড়ায়, এবং সাথে তখন মেঘ এসে মানে বাসিয়ে দিল। আমাকে কি দেখা যায়? আমাকে দেখা যায়? সবাই দোয়া করবেন যাতে বাকি যে
আমাদের ট্রেকিংটা আছে সেই ট্রেকিংটা শেষ করে যাতে আমরা সবাই সহি সালামতে নিজেদের বাসায় ফিরে যেতে পারি ইনশাল্লাহ, সেই সাথে ইনশাল্লাহ। আমরা এই যে আল্লাহ তাআলা যে সৃষ্টি দেখতেছি নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করা উচিত, তাহলে আমরা সামনে আরো বেশি ইনশাল্লাহ ভালো জায়গায় যেতে পারবো। ইনশাআল্লাহ। তো মুবিন ভাইকে ধন্যবাদ। আসলে এই টিমের সাথে এটা আমার মানে এখানে এই কমিউনিটিতে আমি আসলে একদম নতুন বা শিক্ষানবিশ বলা যেতে পারে। আমার বন্ধু সজীবের মাধ্যমে আসলে এই ট্যুরে আসা। প্রতিটা মোমেন্টেই হচ্ছে এক একটা সমস্যা নেই। বন্ধু ডেন্টিস্ট আছে, দাঁত ভেঙে গেলে ও তোমার দাঁতে আবার ট্রিটমেন্ট করে দেবে। ও আবার দাঁতে বেশি ভালো ফুটা করতে পারে প্রয়োজনে। এখন আসলে যদি ঘড়ির দিকে তাকাই, ঘড়িতে বাজে হচ্ছে 10:35। তো আমরা আজকে ট্রেকিং শুরু করতে যাচ্ছি। এখন এই আমাদের সাথে আছেন আমাদের গাইড হিসেবে সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই, এইটা জায়গাটার নাম কি? এটা হচ্ছে 17 মাইল বলে, 17 কিলো। 17 কিলো বলে না? আচ্ছা আচ্ছা। তালিকদম থেকে এটা হচ্ছে 17 কিলোমিটার দূরে, এই জন্য এটা যায় 17 কিলো। মায়ারিং আছে স্থানীয় আমাদের সাথে। সালাউদ্দিন ভাই, আপনার নাম্বারটা একটু যদি বলে দেন আর কি। 01790488264। আসতে আসতে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পিছনে হ্যাঁ 5টা। তো শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় দিনের ট্রেকিং। আজকে আমরা যাব হচ্ছে দামতুয়া ঝর্ণা, না? তো সমতলে হাঁটা নামতে তো ইজি হবে, ওঠার সময় কষ্ট হবে। এখন আসলে যেভাবে বলা হয়েছে যে 2.5-3 ঘন্টার হাঁটার পথ, তো এইটা আসলে 3 ঘন্টা কিভাবে যাবে, কেমন যাবে এখন বলা মুশকিল। তারপরে আমরা দেখা যাক। এই শুরু তোকে ফটো মারি দাও। ট্রেকিং এর শুরুতে এখন আমরা যে পথ দিয়ে হাঁটতেছি এটা আসলে খুবই স্মুথ। আসলে দেখার বিষয়ে কতক্ষণ স্মুথ থাকে আমার এই ট্রেকিং এর রাস্তা নিয়ে কোনো আইডিয়া নেই। তা আমাদের আসলে ট্যুরের যিনি অর্গানাইজার মুবিন ভাই, তো ওনাকে একটা ধন্যবাদ না দিয়ে পারা যাবে না যে আমরা একটা খেলার মাঠ দেখতে পাচ্ছি। এটাতে হয়তো স্থানীয়রা খেলাধুলা করে। দুই পাহাড়ের মাঝখানে সুন্দর একটি খেলার মাঠ। একদম সামনে আমাদের স্থানীয় একজন চাকমা ভাই নিয়ে আছেন। তারপরে হচ্ছে আমাদের গাইড সালাউদ্দিন ভাই। রয়েছে আমার বন্ধু বাল্যকালের হাবিবুর রহমান। সে অবশ্য অল্প কিছুদিন পরে ফিনল্যান্ড চলে যাবে। যাওয়ার আগে একটু দেশের সৌন্দর্যকে অবজার্ভ করে যাওয়া, দেখে যাওয়ার একটা চেষ্টা। আমরা এই মুহূর্তে একটি স্কুল দেখতে পাচ্ছি। স্কুলটি খুবই দারুণ একটি পরিবেশে রয়েছে। তো কেমন আছো সবাই? ভালো আছো? ভালো আছো? গুড। এইটা হচ্ছে আদুপাড়া গ্রামীণ বিদ্যালয়, স্থাপিত 1/7/2022। হ্যাঁ হ্যাঁ। এখনো আসলে মানে হাইকিং এর আমরা পর্যন্ত যেতে পারি নাই, তার মধ্যে আমার গলা শুকাই যাচ্ছে। বুঝতেছি না যে ভবিষ্যৎ কি অপেক্ষা করতেছে।
সুদা পো ভাই কান্না করতেছে ভাই এই আনছে বিস্কুট আনছে ফোনের জন্য বিস্কুট আনছে ভাই আসলে কান্না বন্ধ হয়ে গেছে তাদের ঘরবাড়িগুলো দেখলে মনে হয় যে আসলে খুবই নিদারুণ। সোলার সব ঘরে ঘরে সোলার সজিব তোর বন্ধু, তো এই ক্ষেত্রে নেতা আসলে পাহাড়ে কিভাবে উন্নয়ন কার্যক্রম আরো বাড়ানো যায় সেটা স্থানীয় জনকে সম্পৃক্ততা করার মাধ্যমে যদি করা যায় সেটা হবে সবচেয়ে বেস্ট। মুরগি 45 টাকা 50 টাকা করে পান খাইতো বিভিন্ন রকম মশলা দিয়ে কি যেন মশলা প্রতিদিন মশলা 10 টাকা 20 টাকা করে রাখতো এই দিয়ে এত বড় করে আমার 100 টাকার পান বানাইতো অনেক খাইতো। তা আমাদের ট্যুরের আসলে মোস্ট সিনিয়র এবং সবচেয়ে এক্সপিরিয়েন্সড মুরব্বি মুরব্বি আসলে রেসপন্স করছে। তো মুরব্বির কাছ থেকে আমরা একটু আশা অথবা হতাশার বাণী শুনতে চাই। মানে এই যে ট্রেকিং এ আমরা যাচ্ছি এইটার আসলে বিকালবেলা যখন এখানে ফেরত আসবো তখন কি অবস্থা হইতে পারে, আসলে এই ব্যাপারে যদি একটু আগে থেকে সবাইকে জানাই দিতেন আর কি। আসলে অনেক ক্লান্তি লাগবে, শেষের দিকে মনে হবে যে কেন যে এলাম আর আসবো না। যখন রাতে গিয়ে রেস্ট টেস্ট করার পরে বলবো যে নেক্সট একটা কবে যেন। আসলে এটাই একটা মনে হয় বাস্তবতা, বাস্তব সত্য কথা। মাঝপথে তারপরে সজীব বলছিল আর জীবন আমি পারবো না, কিন্তু সেই সজীব আজকে এখানে আবারও হাজির। এনজিও সরকারের কিন্তু ঝামেলা আছে, জবাব দিতে বলছে এনজিও কারণ এই কেউ হুড়াহুড়ি করবেন না, পেয়ারা লাগছে রে গলার ভিতরে। ধীরে সুস্থে আসবেন। একটু করে প্রস্তাব করতে যাবো, সবাই লাইনে ধরে প্রস্তাব করবেন। আমরা এই যে আরাফাত দুর্গে চালু হয়েছে না এখনো বন্ধ আছে? একটু একটু করে আমরা আসলে চালু হয়েছে না এখনো সামনের দিকে আগাচ্ছি। প্রস্তাবের লাইন এটা এই তো নামটা দেখেন একটু। আসলে এরকম পাহাড়ের মধ্য দিয়ে হাঁটার যেই ফিলিংস কষ্টকর, কিন্তু সেটা আসলে নিজে না আসলে ওই বর্ণনা করে বোঝানো সম্ভব না। আমার এই যে তবে মজার ব্যাপার হচ্ছে মানে এই সিজনে, এই যে সেপ্টেম্বর মাস, অগাস্ট সেপ্টেম্বরের দিকে ট্রেকিংয়ে যেটা সমস্যা হয় মূলত খুবই ব্যবসা গরম থাকে, সবাই এটা বলে। কিন্তু আজকে আসবে, পিছনে আসবে, ওর এই যে বাসায় গেছে একটু। হ্যাঁ হ্যাঁ তো যান। মাথা গরম হয়ে যাচ্ছে আর এখানে তো রোদ নাই, আজকে ওই ব্যবসা গরমটা এখনো নাই এবং ওয়েদারটা আসলে চমৎকার। তো এইখানে আসার আগে আমরা ডিম পাহাড় থেকে ঘুরে আসলাম। তো সেইখানে আসলে মেঘের মধ্যে ডুব দেওয়ার একটা ব্যাপার ছিল, সেটা ছিল অসাধারণ। তো এই ঘন সবুজ প্রাকৃতিক পরিবেশের ভিতরে হারিয়ে যাওয়ার যে আনন্দ সেটা আমি প্রকাশ করতে পারতেছি না, বাট খুবই আসলে দারুণভাবে এনজয় করতেছি। এরকম হাইকিংয়ে
বলতে গেলে আমি এই ক্যামেরাটা কিনা মূল উদ্দেশ্য একটা ছিল যে হাইকিং টাইকিংয়ে আসলে সেই ঘটনাগুলো একটা ডায়েরি তৈরি করা। এটা আমরা আসলে সুন্দর ভাষায় ব্লগিং বলি। ব্লগিং টগিং ওরকম করার আসলে পরিকল্পনা নাই, সেটা হচ্ছে জাস্ট এই ভিডিওগুলোর একটা রেকর্ড রাখা, যেন আমরা ভবিষ্যতে বা যখন বয়স হয়ে যাবে তখন যেন এ পথে যদি আর আসতে না পারি, এই ভিডিওগুলো দেখে যেন তখন এই স্মৃতিগুলো আসলে মনে করতে পারি, এর জন্য একটা রেকর্ড করার চেষ্টা। এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে বাঁশের জঙ্গল, এটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ধীরে ধীরে উপরের দিকে উঠতেছি। এখানে আসলে আমাদের কণ্ঠগুলা ছাড়া অন্য কারো কণ্ঠ বা পায়ের শব্দ কিছুই নেই। মাঝে মাঝে দুই একটা পাখি ডেকে উঠছে, সেই সাথে ধীরে ধীরে পাগুলাও একটু ওয়ার্নিং দিতেছে, বলতেছে আর কত উপরে উঠতে হবে। তবে এটা দারুণ ব্যাপার হচ্ছে আজকে বৃষ্টি নেই, রোদও নেই, এটা এবং ওয়েদারটা খুবই ব্যবসা গরম এরকম কিছু না, কমফোর্টেবল জোন আছে। তো সেই দিক থেকে কিছুটা আসলে রিলিফ পাচ্ছি। তবে যেখানে বিল্ডিংয়ের 4 তলায় উঠতে কষ্ট হয়ে যায়, সেখানে এরকম পাহাড়ে উঠতেছি তো উঠতেছি, সেটা খুবই কষ্টকর। তো সেই একদিন আগে পরিচয় দিয়েছে, টার্ফ নতুন টার্ফ হয়েছে, ফুটবল খেলতে গেছি, হঠাৎ করে ব্রেক করতে গিয়ে দুই বুড়া আঙ্গুল এবং মুচর খাইছে, মানে রিফ্লেক্স আর কি, ফুট ধরা যেটা বলে, পুরা টেন্ডন এমন পেইন, প্রায় 2 থেকে 3 সপ্তাহ ছিল। আসলে উঠতে এতটাই কষ্ট হচ্ছে যে উঠতে উঠতে কথা বলবো এই সুযোগটা নেই। আসলে আর কি ইয়ে হচ্ছে সম্ভব নাক দিয়ে মুখ শুকিয়ে যায়। মাঝে মাঝে হাসবে, কিন্তু এটা মাথা রাখতে হবে, না করে পারা যায় না, আরো বেশি খারাপ থাকতে পারি। আসলে যদ্দূর প্রেডিকশন এই ঢালটা খুবই খারাপ, আমি এখান থেকে একটু গ্রুপের লোকেরা যখন বলছে দেখানোর চেষ্টা করি। আর কঠিন আছে, সামনে আসলে কি অপেক্ষা করতেছে কোনো আইডিয়া নেই, তারপরে এটা আসলে ভয়াবহ, খুবই খারাপ একটি পাহাড়। আসলে কেউ বয়সের ভারে, কেউ ব্যায়ামের অভিজ্ঞতা না থাকার কারণে উপরে উঠে শুয়ে পড়ছে। না আমরা এখন ওয়েট করতেছি, এখানে এমন একটা বাঁশ পেয়েছি যেটা আসলে সাপোর্ট দেওয়ার আছে, এটা টাইনে বেরোনো কষ্ট হয়ে যাবে। আমরা কি সামনে গেলে কি একটু আলো বাতাস দেখতে পাবো? মেশিন স্টার্ট হতে হবে। আমি একটু সামনে যাই, দেখি কি অবস্থা। অনেকটা যে কেউ একজন হাঁটা শুরু করলে বাকিরা হাঁটা শুরু করবে। আসলে দুই পাশেই খুবই ঘন জঙ্গল, তার মধ্যে এই হাঁটা রাস্তা। এই দুই একটা পিঁপড়া আসলে কখন যে পায়ে উঠলো এরা। তা আমি আসলে যেটা করেছি, এই যে ট্রেকিংয়ের জন্য এই ধরনের জুতা আপনারা নিতে পারেন, যেটা আসলে ক্যাটস হইলে সমস্যা কি, ভিজলে আসলে পায়ে বন্ধ হয়, তো সেক্ষেত্রে সেফটি হিসাবে আপনারা অ্যাংলেট পরে নিতে পারেন। আর
এমন জুতা নেবেন যেটা আসলে পায়ের সাথে লেগে থাকে এবং মাটির সাথে কিছুটা গ্রিপ তৈরি করতে পারে। সামনে আসলে এই পাহাড়ের চূড়াটা অতিক্রম করে এখন আমাদেরকে নিচের দিকে নামতে হবে। এর মাঝখান দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই সামনে পাহাড়ের চূড়া। রাস্তাটা কিছুটা পিচ্ছিল, খুবই খুবই সাবধানে নামার চেষ্টা করতে হবে। রাস্তা পিচ্ছিল, ওয়ার্নিং, রাস্তা পিচ্ছিল। আসলে গতকালকে আমরা যখন আসছি তখনও ভালোই বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নেই। তো কালকের বৃষ্টির কারণে রাস্তাটা কিছুটা পিচ্ছিল হয়ে আছে। আমার একটা প্ল্যান হচ্ছে কি আসলে পুরা ট্রেলটাই আমি রেকর্ড করব। এখন রেকর্ড করার পরে হয়তো বিশেষ বিশেষ যে মুহূর্তগুলো রয়েছে সেগুলা দেখানোর চেষ্টা করব। তার সামনে রয়েছে আমাদের গাইড সালাউদ্দিন ভাই। তো ওনার সম্পর্কে যদি একটু বলতে হয়, নিতান্তই ভদ্র মানুষ, খুবই সহজ সরল। এবং ওনার একটা স্পেশালিটি বলবো যে উনি চেষ্টা করেন ট্যুরিস্টদের যে খরচগুলো রয়েছে, যেমন বোট ভাড়া করা, জিপ ভাড়া করা, সেইখানে নেগোসিয়েশন করে কিছুটা প্রাইস উনি সেভ করে দেওয়ার চেষ্টা করেন। তো ওনার নাম্বারটা অলরেডি আমরা মোবাইলে ওনার কাছ থেকে রেকর্ড করে নিয়েছি। তো প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমরা এখন আসি হচ্ছে আলীকদম। এটা আমরা এসেছি চকুরিয়া হয়ে। ঢাকা থেকে আসলে কক্সবাজার এর আগে যে চকুরিয়া বাস স্ট্যান্ড রয়েছে সেখানে নেমে যেতে হবে। নেমে চাঁদের গাড়িগুলোতে 110 টাকা করে নেওয়া হয়। তো আমাদের এই গ্রুপে আমরা আসলে এখন রয়েছি 8 জন। আপনারা আমার চারপাশে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি পাহাড়িরা হচ্ছে বা চাকমারা স্থানীয় যারা রয়েছে আর কি, তারা এটাকে আমরা জুম চাষ বলি। তো তারা এখানে যেটা করে আমরা দেখতে পাই যে ভুট্টা গাছ, কলা গাছ, তারপরে ধান গাছ, আদা, এই বিভিন্ন রকমের ফসল আসলে একসাথে এটাতে চাষ করা হয়। তো যখন যেটা হয় তখন এগুলোকে কেটে ফেলে। আর আরেকটা বিষয় হচ্ছে এখন তো বর্ষার শেষ মোমেন্টে আছি, এই ফসলগুলো যখন উঠে যাবে তখন ওরা আবার পাহাড়গুলোকে ক্লিন করে ফেলে আর কি। এখানে আসলে একটা বাঁশ দেখতে পাচ্ছি, আমার মনে হয় এই বাঁশটা আমার জন্য একটু পারফেক্ট হবে। আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। ও এখানে আবার একটু উপরের দিকে উঠতে হবে। আমরা যদি বলতে হয় তাহলে এখন দ্বিতীয় একটি পাহাড়ে চড়ছি। খুবই কষ্ট হচ্ছে, কথা বলতে আসলে কষ্ট হচ্ছে, কিন্তু সাইলেন্ট ভিডিও ইন্টারেস্টিং হয় না, তাই ভাবলাম একটু ধারা বলতে বলতে এটাকে রেকর্ড করার চেষ্টা করি। আসলে বাসটা খুবই সাপোর্টিভ, স্পেশালি উপরে ওঠার ক্ষেত্রে দেখলাম। ও দারুণ। আমরা একটা পাহাড়ের চূড়ায় রয়েছি, যে আমার সাথে যারা রয়েছে একে একে সবাই উঠতেছে। মুবিন ভাই চলে আসলেন। তবে এই রোদের মধ্যে এরকম পাহাড় কয়টা আছে? চশমা এত উত্তর ভালো আছে
তৃতীয় পার্টটা যখন করতেছি সালাউদ্দিন ভাইকে যেটা বললেন যে এরকম সামনে আরো দুটো রয়েছে, তারপরে ঝিরিপথ ধরে হাঁটা। তো এই যে এখানে একটি অংশে জুম চাষের প্রক্রিয়া চলতেছে, এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি সেই অংশটা ক্লিয়ার করা হয়েছে। আর এদিকে যে ওনারা ময়লা পরিষ্কার করতেছেন। রিমোট দাম কি যখন চলে ইয়াতে কিছু দাম আছে কিছু বলা যায় ভালো আছো? ভালো আছো? কি ভালো দানো না তো দান কথা বাংলা বুঝে না? খুবই খারাপ পাহাড়, খারাপ পথ ধরে হেঁটে চলা। একটু অসতর্ক হলেই আসলে ভয়াবহ অবস্থা হবে। খুবই সাবধানতা নিয়ে আগাচ্ছি। তো শুরুর দিকে নিচে যখন আসলে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিলাম তখন গরমটা অনুভূত হয় নাই। পাহাড়ের উপরে এখন ওঠার পরে রোদটাও মাথার উপরে মাথা ছাড়া দিয়ে উঠছে। হ্যাঁ, মোটামুটি ভালোই এখন গরম লাগতেছে। তো এখন ঘড়িতে যদি তাকাই বাজে হচ্ছে 11টা। তো খুবই খারাপ একটি ট্রেক, একটু অসাবধান হওয়া যাবে না। আমি আসলে ভাবতেছি যখন এই পথ দিয়ে আবার উপরে উঠবো তখন কি হবে। একটু হাঁটুতে ব্যথা আছে, তারপরে সেটা নিয়ে চলা। যেখানে রোদের আলো কিছুটা কম সেইখানে কিছুটা ঠান্ডা, যেখানে রোদের আলো বেশি সেখানে কিছুটা গরম। এই পাহাড়ের চড়াই উতরাই শেষে আশা করছি অসম্ভব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবো। যদি আসলে অসম্ভব সুন্দর নাও হয় তাও কিছু করার থাকবে না। তা আমরা আসলে ভালোই উচ্চতায় হাঁটতেছি, এখান থেকে অনেক দূরের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। আমরা একটু উত্তর দিকে যাচ্ছি। বৃষ্টি হলে আসলে কিছু মাটি কিছু পাথর ধুয়ে চলে যায়, তো তখন পথ কিছুটা পিচ্ছিল কিছুটা নরম এবং অবশ্যই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। একটু একটু করে সামনে আগাচ্ছি। আমার সামনে যারা রয়েছে তারা আসলে অনেকটাই সামনে চলে গেছে, পিছনে যারা রয়েছে তারাও আসতেছে। অসাধারণ। এইখান থেকে আসলে ভিউটা বলতেই হবে চমৎকার একটি ভিউ। ঘন জঙ্গল, কলাবাগান, মাইলের পর মাইল বিস্তৃত সবুজ। আসলে শহরগুলোর যে জীবন আমরা পার করছি, মাইলের পর মাইল শুধু বিল্ডিং, আর সেখানে সবুজের কোনো বা প্রকৃতির কোনো ছোঁয়া নেই। আর এখানে আসলে প্রকৃতি সব, এর বাইরে কোনো কথা নেই। ভালো লাগছে আসলে। কষ্ট ছাড়া কষ্ট মিলে না সবাই বলে, কিন্তু কষ্ট যদি দারুণ কিছু হয় তখন আসলে মানুষ কষ্টটা ভুলে যায়।
আকাশ সে ভালোই মেঘ ঘোরাঘুরি করতেছে। তো আমরা আসলে একবার উঠতেছি একবার নামতেছি এই চলছে, যদিও কিছু কিছু অংশে অনেক বেশি নিচে নামতে হচ্ছে, আবার অনেক বেশি উচ্চতায় উঠতে হচ্ছে। এই ক্ষেত্রে এখন যেগুলোতে হচ্ছে যাচ্ছি খুব বেশি নামার প্রয়োজন হচ্ছে না, আবার খুব বেশি উঠতে হচ্ছে না। পানিতে ভেঙে যাওয়া কিছু অংশ, কিছু নিচু অংশ, এগুলো দিয়েই আবার হচ্ছে পাহাড় থেকে পাহাড়ে এগিয়ে চলা। এরকম ভিডিও রেকর্ডিং আসলে করার আমার এক্সপিরিয়েন্স নেই। এমনিতে বিভিন্ন ফুটেজ রেডি করা বা কিছু 2 মিনিট 3 মিনিটের ভিডিও এডিটিং করা, সেগুলো করার এক্সপিরিয়েন্স আছে। বাট একটা ঘুরতে এসে এভাবে বর্ণনা দিয়ে ভিডিও করা এটাই প্রথম। তো সেক্ষেত্রে হয়তো অনেক ভুল টুল থাকবে, চেষ্টা করবো এডিটিং করার সময় ওগুলা কেটে ফেলে দেওয়ার। তারপরে যদি আসলে থেকে যায় কিছু অসামঞ্জস্যপূর্ণ কথা ক্ষমা করে দিবেন। এগিয়ে চলছি তো চলছি। গাইড যেটা বলেছিল 2-2.5 ঘন্টার 3 ঘন্টার ট্রেকিং, তো আমরা আনুমানিক 10:30টার দিকে হচ্ছে হাঁটা শুরু করছি। তার মানে যেতে যেতে 11, 12, 1, 1টা 1:30টার দিকে যাই হয়তো স্পটে পৌঁছাবো। এই ভিউগুলাই তো আসল সৌন্দর্য। এখানে বলে এটাকে প্রকাশ করতে হবে এরকম ভাবার দরকার নেই। এই যে পাহাড়ের পাশ থেকে আমার একটা পাহাড়, খাড়া ঢাল, গলা একদম আসলে শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজেদের খাওয়ার জন্য শীতকালে হয় না তো, শুধু এক সিজন ফসল করতে পারে। এই জন্য ওই যে ওইটার ভিতরে কলা, ধান, আদা ফল হয় না, ওরকম কি গাছ না? ফল হয়, কলা, আনারস থাকে না? কলা ওদের তো শুধু গাছ থেকে বিক্রি করে আর যেহেতু ঘাস অ্যাভেলেবেল, ছাগল গরু এগুলা লালন পালন
করতে পারেন আপনারা। এগুলো তো দীর্ঘমেয়াদী অনেক দীর্ঘমেয়াদী হইলেও মানে জিনিসটা হচ্ছে ওইটার পিছনে কিন্তু জাস্ট ইনিশিয়ালি যদি কোনোভাবে একটা ছাগল আনা যায়, তো ওইখান থেকে হচ্ছে আস্তে আস্তে ওইটা লালন পালন করা, খাওয়ানো, মানে ফসল করে যেই টাকাটা পাওয়া যায় তার থেকে কিন্তু ওটা অনেক বেশি পরিমাণ। এটার সময় কিন্তু অনেক রাস্তা উঠতে হবে। ওই মানুষজন শিখে ফেললে একটা জিনিস, এরা হচ্ছে এই ছাগল টাগল পালনে অভ্যস্ত না, মানে এদের এক পুরুষ আগে গেলে এরা কখনো এই গরু ছাগল পালন করে নাই, তো যার কারণে এটা তো অভ্যস্ত হইতে এদের একটা টাইম লাগবে। তোমরা কয়জন গাইড আসছো এখানে এই এলাকায়? তোমরা সবাইকে ইয়ে করে করে আসছো, মানে একজনের পর একজন তোমরা দিয়ে আসতে আর কদিন পরে আসবে আবার গাইড নিয়ে? আবার যখন তখন আর কি সিজন আসবে, সিজনটা নিজেরা ঠিক করে রাখো। ও আচ্ছা আচ্ছা, বলি নামটা কি করেছে? আমাদের অগ্রগামী সেনারা তো প্রথমের নাম আর কি, এটার নাম হলো আচ্ছা, আমরা যেই টার্গেট সেটা আসলে অনেক দূরে, তো একটা কাছাকাছি ছড়ার শব্দ শুনতে পাচ্ছি, তো একটু ওখান থেকে হাত মুখ ধুয়ে নেওয়া যেতে পারে। একদম নিচে নামতেছি, আওয়াজ বা শব্দের পরিমাণও আসলে বাড়তেছে, দেখা যাক এটা থেকে হাত মুখ ধোয়ার কোনো ব্যবস্থা থাকে কিনা। তবে আজকে যেহেতু বৃষ্টি হয় নাই, পানি পরিষ্কার হওয়ার সম্ভাবনা বেশি। আর গতকালকে আমরা যেই ঝর্ণাটাতে গিয়েছিলাম, বৃষ্টির কারণে সেটার পানি অনেকটাই ঘোলা ছিল, শব্দের তীব্রতা আসলে অনেক বেশি। মনে হচ্ছে একটা দারুণ কিছু হয়তো দেখতে পারবো, বোঝা যাবে যদি কিছুটা কাছাকাছি যেতে পারি। আসলে পাহাড়ের অনেক উঁচুতেই আছি আমরা। দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ, চমৎকার চমৎকার চমৎকার। সবাই নিজেদেরকে একটু কোনদিকে এলিয়ে দিল। তো এদিকেও কিছুটা নামা যেতে পারে আর কি, একটু দেখে আসা যেতে পারে। না ওটা তো কষ্ট হবে। না না, ওদিক দিয়ে আবার চলে আসবো, একটু দেখে আসি। সমস্যা একটাই, যদি আসলে
বৃষ্টি আসে বা ফ্লাড আসে তখন ও একদম ঠান্ডা বাতাস, চমৎকার। চমৎকার চমৎকার জিনিস, চমৎকার দৃশ্য। দুই তিন দিন আগে আসলে হয়তো এই পথ দিয়ে যাওয়া সম্ভব হতো না, কারণ দেখতে পারতেছেন এদিক দিয়ে কিছুটা মাটি ধসে পড়ে গেছে।
তা আমরা কি এভারেস্ট উঠতেছি বেটা? তা আমগুলোকে এটা আমাদের জন্য এভারেস্ট, গরিবের এভারেস্ট। সেটাই এটা বলা যাবে। আমরা হইলাম গরিব, এটা হলো আমাদের এভারেস্ট। সেই নিচে থেকে জিনিসগুলো দেখছি দূর থেকে আবার অনেক অনেক উঁচুতে ওঠা। হ্যাঁ ওইটা কি, ওইটা কোনটা পাহাড়ের নাম যেটা দেখা যাচ্ছে দূরেরটা? মিরিঞ্জা রেঞ্জ নাকি ওইটা? ওই যে যেটা দেখা যায় আর কি। এই পাতা পড়ে সুন্দর না? কতটুকু উঠছি আমরা? ওরা তো হাফ কিলো হবে। হ্যাঁ 400-500 মিটার তো হবে। 400 মিটার না হইলো 200-300 মিটার হবে। আর বেশি হবে। এই যে এদিক দিয়ে উঠলে মনে হয় 500 মিটার ওঠা যাবে। এই ওইগুলা কি সিম গাছ লাগানো নাকি? বরবটি গাছ, সিম গাছ না এগুলা? বরবটি সিম মনে হয় মিক্স। সিম পারে কিভাবে এগুলো? এমনি উঠে লাগায় না? না এগুলো কেউ পেরে নেয়, এমনি নষ্ট হয়ে যায়। নেয় কেউ মানুষ নেয়। এই যা পারে নেয় আর কি। আসলে প্রকৃতির যে শক্তি, সেখান থেকে কিছুটা আহরণ করতে পারলে তো ভালো, না পারলে এরপরে এই আর কয়টা পাহাড় উঠতে হবে? আরেকটা না? যাক, অবশেষে একটা খুশির সংবাদ পাওয়া গেল। এই পাহাড় থেকে নেমে আরেকটা পাহাড় পেরোতে হবে। আসলে মাঝে মাঝে এই এক পাহাড় শব্দটাও আসলে অনেক বড় একটা শব্দ হয়ে দাঁড়ায়, কারণ পাহাড়িদের কাছে একটা পাহাড় মানে হচ্ছে আসলে ওই পাহাড়ের যে শাখা প্রশাখা আছে সেগুলা সহ। আমাদের কাছে ওরকম 4-5টা মিলে যখন একটা পাহাড় হয়, আমাদের কাছে ওই 4-5টা আসলে 4-5টা পাহাড়ই হয়, ওদের কাছে একটা পাহাড় হয়। দেখা যাক আসলে বাস্তবতা কি বলে। এই দূরে সূর্যের আলো একটু একটু করে উকিঝুঁকি মারছে। এখান থেকে আসলে একটা টাইম ল্যাপস রেকর্ড করতে পারলে খুবই ভালো হতো। তো আমার মনে হয় কষ্ট আসলে হবে, যেহেতু একটা হাইকিংয়ে আসছি। তো শেষ দৃশ্যের জন্যই আসলে অপেক্ষা করা। আমার মনে হয় আমরা একটু রেস্ট নিয়েছি, আস্তে আস্তে এগোতে পারি। পিছনে আমাদের স্থানীয় গাইড এবং আমাদের 2 সঙ্গী। তো চলো, আমি আসলে হেঁটে চলে যেতাম, আমার বন্ধুরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিল, তো ভাবলাম আমি একটু দাঁড়াই। এখন দেখবি হাঁটতে ভালো লাগবে। আসলে কষ্টটা বেশি হয় যখন আমরা উপরে উঠি, তখন নিচে নামতে গেলে কিছুটা কষ্ট কমে আসে।
এই জায়গায় আসলে কিছুটা ল্যান্ডস্লাইড হয়েছে, তো খুবই 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 ভয়াবহ। একবার পা পিছলে গেলে একদম নিচে গভীর খাদে পড়া ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন নাই, আসলে খুবই ভয়াবহ। এই ভাই তারার কানা আস্তে আস্তে তখন এই খুবই সাবধান, পা পিছলাইলে একদম নিচে, কানা আসিয়েন এছাড়া আর কোনো অপশন নাই। তো তোর গান শুনতেছেন নাকি? বেশি এক সাইডে আস্তে 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 আসে ওকে ওকে। আসেন তাও সমস্যা মানে হয় কি, ওই একটু স্লাইড করলেই হচ্ছে পা নিচের দিকে চলে যাবে। একটু যদি শেষ আর এটা একদম আসলে পুরাই খাড়া, ভয়ঙ্কর তো যেখানে আমাদের স্থানীয় গাইড ভাই আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন না সালাউদ্দিন, সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই বলতেছিলেন যে এটা আসলে খুব ভয়ের। তো সেইখানে আমরা যারা আসলে পাহাড়ে চড়ে অভ্যস্ত না তাদের জন্য এটাও বলতে হবে যে 10 নম্বর বিপদ সংকেত। যাই হোক, আমরা এই পাহাড় থেকে নামছি। তো আমাদের গাইডের ভারসাম্যতে সামনে আর রয়েছে একটি পাহাড়। আসলে সেই পাহাড়ে কয়টা ঢাল আমাদের বাইতে হবে সেটা সময় বলে দেবে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা এই বর্তমানে যে উঁচু পাহাড়টিতে ছিলাম সেখান থেকে একদম নিচে নেমে যাচ্ছি, তার মানে আমাদেরকে আবার এরকম হয়তো উঁচুতেই উঠতে হবে। কতক্ষণ এভাবে? সামনে একটি পাড়া দেখা যাচ্ছে। আর 1 ঘন্টা? কতক্ষণ আগে আসলে আমাদের সিনিয়র ভাই বলছিলেন আধা ঘন্টা, এখন আমাদের গাইড বলছে 1 ঘন্টা। কাকে বিশ্বাস করবো? 1 ঘন্টা মানে আরো 1.5 ঘন্টা। আমার পিছনে আমার বন্ধু সজীব, সে বলতেছে 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা। ওকে, যেতে থাকি, যেতে হবে বহুদূর। যেতে যেতে কত সময় লাগে সেটা আসলে সময় বলে দিবে। যদি ঘড়ির দিকে তাকাই, এখন সময় প্রায় 11:15। তা আমি আমাদের যেই হিসাব ছিল 3 ঘন্টা, সেই হিসাব অনুসারে একবার আইডিয়া করেছিলাম যে আমরা আসলে 1-1:30টার দিকে হয়তো পৌঁছাবো। তো দেখি আসলে কতক্ষণ লাগে। পাহাড় আসলে ওঠা যতটা কষ্টকর, নামাও আসলে কষ্টকর। নামার সময় যেটা হয়, পায়ের গোড়ালির উপরে আসলে ভালোই চাপ পড়তেছে। তো ভাবতেছি এখন না হয় চলে যাচ্ছি, ব্যাক করার সময় কি অবস্থা হবে সেটা খুবই খুবই ভয়াবহ। তবে পরিবেশের কথা যদি বলি আর কি, পরিবেশটা অসাধারণ। গলা একদম শুকিয়ে কাঠ, কিন্তু এত সবুজ, চোখ তো জোড়াবেই। এই চোখ জোড়ানো এই দারুণ একটা আসলে বটগাছ পথিকের পথে ছায়া দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তার নিচ দিয়ে এই রাস্তাটা, ছোটবেলায় যেরকম পথের মাঝখানে বটগাছের গল্প শুনতাম, সেই বটগাছ তো আজকে পেয়ে গেলাম। ছোটবেলায় যে বটগাছের গল্প শুনতাম, সেই বটগাছটাই যে এখানে দাঁড়ায় আছে। ও, এটা তো বটগাছ না, আমি তো দূর থেকে বটগাছ ভাবছি। এটা তো মোস্ট প্রবলি গামাই গাছ, অথবা ওই যে আমরা যে ছোটবেলায় রেলগাড়ি বানাইতাম, কি জানি এগুলা? হ্যাঁ, মেন্ডা গাছ। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ট্রেন বানাইতাম পাতাগুলোর সাথে কানেক্ট করে করে। আমি আসলে বট গাছ ভাবছিলাম, পুরাই একটা অসাধারণ একটা গ্রামের ভিউ, চমৎকার লাগতেছে। আমাদের রাশিদ ভাই সবার সামনে।
ওকে আনতে হবে না, এটা যে লাস্ট তাকে বলে দিবেন নিয়ে আসতে। এটা ব্লক করে দিছে, এটা কি এটার ওই যে ওদের পশু পাখি আছে না, ওগুলো যেন বেরোতে না পারে। ও এদের পশু পাখিগুলো যেন বেরোতে না পারে, মুরগি টুরগি যেন বেরোতে না পারে। মুরগি তারপরে যে গরু এগুলো যেন বেরিয়ে না চলে আসে দান্তে খাইতে করবো তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসলে আর সমস্যা, সুন্দর সিঁড়ি কিছু কাদা কাদা হয়ে যাবে। এবার আসলে আমার যাওয়ার পালা। দারুণ সিস্টেম এটা আসলে দেওয়া হয়েছে যেন তাদের যে চাষাবাদ করার জন্য যে গরু রয়েছে এগুলা যেন ধান খেতে চলে না যায়। তো ওদের ঘরের নিচে ওরা হচ্ছে লাকড়ি স্টোর করে রাখছে। এটা এটা একটা ভালো ব্যাপার। ওরা আগে শুধু শুকর পালন করতে, যেটার আসলে বাজারের কোনো মূল্য নেই। হ্যাঁ তোলা তোলা আমি
ঘরে থাকতে আসতে পরে এটা শুধু রয়েছে, এটা সংবাদ করবে মাউন্টেড এটা কি ভাড়া না কি ভাড়া কি খালি পলিথিন নাকি ভিতরে কিছু আছে? হ্যাঁ ও থাক থাক দেন কি ভাড়া এই মোবাইল বৃষ্টি শুরু হয়েছে, একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমরা প্রথমত একটাই পাড়া পেয়েছি, পাড়ার নামটা আমাদের গাইডকে জিজ্ঞাসা করলে হয়তো জানতে পারবো। দেখি গাইডের সাথে দেখা হলে জিজ্ঞাসা করবো। ও এখানে লেখা আছে, এটা হচ্ছে পামিয়াপাড়া। আমরা এখন আসলে অতিক্রম করতেছি পামিয়াপাড়া। খুবই সুন্দর ছিমছাম গোছানো একটি গ্রাম। এখন ভাই এটা তো আমি একাতে পারবো না। আমাদের পাহাড়ে যে কোয়াটারগুলো থাকে, কোয়াটারে ডাইরেক্ট কোনো রোদ পড়ে না। কি সুন্দর একটি খেলার মাঠ পামিয়াপাড়া। নবীন আমাদের গ্রামে যেটা বাড়ি করছি দোতলা করে, বুঝছো? আমরা দুতলায় থাকি। ধরো না জোহরের পর থেকে গরম গরম সারাদিন নবীনকে বাস দিচ্ছে। এখন প্রয়োজন হচ্ছে বাস দেওয়ার। আসলে আমরা দেখলাম এই যে আমাদের গাইড সালাউদ্দিন ভাই সবাইকে বাস দিচ্ছে এবং সেই বাস পেয়ে আসলে সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে বাস খেয়ে সবাই খুবই খুশি। চলছে, রেকর্ডিং চলতেছে। হ্যাঁ ভিডিওতে এই ভিডিও আর জীবনে কোনদিন দেখবি? এটা হলো বৃষ্টি আসলে আমার ক্যামেরার উপরেও পড়তেছে, তবে রেকর্ডিং সমস্যা হচ্ছে লেন্সটার উপরে পানি পড়লে ঝাপসা হয়ে যায়, ওই যে চশমা যেভাবে। কিন্তু এটাও হচ্ছে এই ধরনের ভিডিওগুলোতে এটা একটা কমন নিয়া, মানে এটাই মনে হচ্ছে ভিডিওটা খুব ন্যাচারাল। আর আমি ছাতা আনতে নিয়ে আনি নাই। আমি ইচ্ছা করে আনি নাই, বা একটা বার্ডেন মনে হবে ছাতা। হ্যাঁ আরও একটু ঝিরি পার হচ্ছি, পানিটা খুবই ঠান্ডা। এই যে বৃষ্টি শুরু হলো, এখন বৃষ্টির গতি বাড়লে কিন্তু ঝর্ণায় পানির গতিও বেড়ে যাবে। আর এই বৃষ্টি যদি সারাদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু ব্যাক করার সময় খুবই ব্যাক পেতে হবে। বৃষ্টি হচ্ছে, তার মাঝে আবার আমরা এগিয়ে চলতেছি। পামিয়াপাড়া থেকে পরবর্তী পাহাড় পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলতেছে। বৃষ্টি গতি বাড়তেছে, দেখা যাক। দেখি একটা কৃত্রিম ছাতার ব্যবস্থা করতে পারি কিনা। একটা কৃত্রিম ছাতার ব্যবস্থা হয়েছে,
আমাদের একটা নেও পলিথিন মানে কি জানো ওই যে পলিথিন থাকলে আমাদের একটা নেও এটা মাথার উপর দিয়ে একটা ছবি তুলেছি কারণ এই ছাতার সমস্যা হচ্ছে আসলে রেকর্ডিংও করতেছি তো বৃষ্টির পানি পরে লেন্সগুলো আসলে ঘোলা হয়ে যায় এখন আচ্ছা যাই হোক রেকর্ডিং চলবে কারণ এরকম এক্সট্রিম হাইকিং এটা যদি রেকর্ড না রাখি হ্যাঁ এটা একটা আসলে ডকুমেন্টারি তৈরি করতেছি যখন আর আসতে পারবো না তখন এটা দেখবো তোমার ইউটিউবে এটা দূরের এখন সাহস করে আসলে লেন্স গার্ডগুলোও খুলে ফেলবো কিনা সেটা বুঝতেছি না লেন্স গার্ডে খুললে লেন্সগুলো কখনো যদি স্ক্র্যাচ পড়ে যায় সেটা আসলে লেন্সের জন্য খুবই ভয়াবহ তবে এই যে পাতা দেওয়াতে একটা লাভ হয়েছে মাথার রক্ষাটা আপাতত হচ্ছে পাতায় কাজ হচ্ছে কিন্তু কী করবো সেটা আসলে একটু একটা বুদ্ধি আসছে একটু প্রিপারেশন নেই না নাই ভিজলেও মাথা ভিজাবো না তুমি এটা একটু ধরো রেকর্ডিং চালু আছে একটা সেকেন্ড আমি আসলে মাথাটাকে একটু সেফ হাউস বা সেফ মিটে নিতে চাই যেন ঠান্ডা না লাগে নাকি ঠান্ডা যেন না লাগে জ্বর করে না চশমা মাথা থেকে খুললাম গামছা বাহ ভালোই সেট হয়ে গেল হাতে ধরা লাগতেছে যতক্ষণ থাকুক অনেকদিন বৃষ্টিতে ভিজি না বুঝলি আমার বৃষ্টিতে ভালো লাগতেছে জীবনের মজা হুম অনেক বছর বৃষ্টিতে ভিজি না তো বৃষ্টি ভিজে একটা মজা এই আমার কৃত্রিম ছাতার একটা ব্যবস্থা হয়েছে এখন আমি যেটা করব আর একটা ডেঞ্জারাস কাজ করব সেটা হচ্ছে আমার লেন্সের কাভারগুলো খুলে ফেলবো যা থাকে না এটা তো বলা আছে ওয়াটারপ্রুফ এখন প্রমাণ করতে হবে তো এই ক্যামেরাকে আমি তো হাইকিংয়ে আসছি আমার নিজেরে প্রমাণ করার জন্য কারণ ক্যামেরা তার নিজেরে প্রমাণ করবে না হুম খুব সুন্দর পানি আরো বেশি আরো সুন্দর ঠিক আছে হুম
একটু পর পর ক্যামেরার লেন্স বৃষ্টিতে ভিজে যাচ্ছে। না রুবেল রুবেল তোর বন্ধুরা আবার এখানে চলে এসেছে। তোর বন্ধুরা সব জায়গায় বিদ্রোহ করে তোর পোষা বাহিনী। বাড়ি একটা গান ফারি খালি
এরকম আসলে এক্সট্রিম রাইডগুলোতে যেটা হয়, বৃষ্টি আসলে আসলে আর ক্যামেরা চালিয়ে রেকর্ড করা সম্ভব হয় না। তো আমি যেহেতু কোম্পানি বলছে এটা দিয়ে রেকর্ড করা যাবে, তো আমিও চেষ্টা করতেছি। আমরা আসলে পাহাড়ের এপাশ ওপাশ দিয়ে যাচ্ছি। পানি হয়তো দেখা যাবে যাওয়ার সময় পানির উচ্চতা আরও অনেক বেশি। আর যেটা একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে লেন্সটাকে একটু পরপর ক্লিন করতে হচ্ছে। বৃষ্টি পানি পায় লেন্সে জমে যাচ্ছে। আজকে ফেরার সময় হয়তো ভিডিও করা হবে না, একটু পা পিছলে পড়ে গেলাম, ব্যথা পাইনি আলহামদুলিল্লাহ। তো যাওয়ার সময় হয়তো রেকর্ড করা হবে না। আমার মাথার যে সেফটি এই অবস্থায় আসলাম, দেখতে পাচ্ছেন খুবই দারুণ। আর দারুণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে হাঁটতে অন্যদের কেমন লাগছে জানি না, আমার খুবই ভালো লাগছে। এই বান্দরবনের যে কটা এক্সট্রিম ট্রেকিং রুট রয়েছে তার মাঝে এটা একটা। তো এক্ষেত্রে পায়ে একটু এখন মনে হচ্ছে মোজা থাকলে ভালো হতো, কিন্তু ওটার আবার সমস্যা আছে, অনেকক্ষণ ভিজা মোজা পরে থাকতে হয়। তো দেখ 12টা পর্যন্ত বৃষ্টি ছিল না, শেষ আধা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। বাকি বোটটা আমাদের এভাবে ঝুড়ি দিয়েই যেতে হবে মোস্ট প্রবলি। এখন গাইড থেকে ইনস্ট্রাকশন হচ্ছে একটু তাড়াতাড়ি করে যেতে হবে যেন
হইব না দেখতে নেবে তাড়াতাড়ি জল ভরিব তাড়াতাড়ি জল ভরিব না আমার ক্যামেরাটা যেহেতু রেকর্ড করতে পারতেছে তা আমি ভাবলাম কি ব্যাটারি একটা শেষ হয়ে গেছে আর কি তাই আমি ভাবলাম ব্যাটারিটা একটু চেঞ্জ করি ওই জন্য ওই ছাতার নিচে দাঁড়িয়ে দুজন মিলে ব্যাটারিটা চেঞ্জ করতেছিলাম আর কি যেন ক্যামেরাটা চালু রাখা যায় আস্তে বলতে ধরেন সবাই তো হাঁটতেছিল আস্তে আস্তেই এখন এটা যদি সবাই ওইখানে যখন ওই পাড়ায় দাঁড়াইছে তখন যদি বলে দিত না যে সামনে আর ওরকম পাহাড় নাই ঝিরিপথ একটু দ্রুত হাঁটতে হবে হুম সাবধান 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 বৃষ্টি হয়েছে পিছলা থাকবে আমি কিন্তু একবার পিছলাইছি ব্যথা পাইনি এক পা একটু পিছলাই চলে গেছিলো সামনের দিকে ভালোই হচ্ছে এখন যে ঝিরিপথে পানি হচ্ছে যে হাঁটু পর্যন্ত উঠিনি মজার ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে যাওয়ার সময় পানি কেমন হয় সেটা দেখার বিষয় হবে আর কি তো ব্যাটারি সকাল থেকে একটা চলতেছিল ওইটা শেষ এখন সেকেন্ড ব্যাটারিটা চলতেছে সামনে তারপরে পাহাড়ে ওঠার রাস্তা হচ্ছে 3 নম্বর পাহাড় আমরা যে ঝিরিপথ দিয়ে উঠতেছি সরি পাহাড়ে ওঠার যে পথ সেটা দিয়েই পানি নামতেছে খুবই আসলে এক্সট্রিম হয়ে যাচ্ছে এবারে ট্যুরটা তবে বৃষ্টি হতে একটা ব্যাপার হয়েছে আগে গরমে যে কষ্টটা পাচ্ছিলাম সেটা এখন পাচ্ছি না আর ওদিকে গাছপালা বেশি থাকায় বৃষ্টির তীব্রতাটা বোঝা যাচ্ছে না
আসলে এই ভিউটা চমৎকার। আমরা এই নিচের জিরিপথ দিয়ে এসে উঠলাম এখানে, অসাধারণ। এই যে নিচের জিরিপথ দিয়ে আমরা আসলে উঠলাম, চমৎকার। আসলে এক্সট্রিম রাইড বলতে যা বোঝায় আমার মনে হয় তার শতভাগ পাচ্ছি না সুজিত। তবে এটা পলিথিন থাকলে ভালোই তো, তোর মাথায় দিয়ে রাখলে মাথাটা অ্যাটলিস্ট বাস্তব। হ্যাঁ কার কাছে? তো গাড়ির কাছ থেকে নিয়ে নে, মাথায় তোর পলিথিন আছে। ওঠ। সজীব আসলে কতটা মহান, ওর ক্যাপ হচ্ছে আমাদের গাইডের মাথায়, গাইড হয়তো খেয়ালই করে নেই। ওর কাছে অনেক জিনিসপত্র রাখতে দেওয়া হয়েছে, তার ক্যাপ রয়ে গেছে গাইডের কাছে। এখন সে ক্যাপ ছাড়াই বৃষ্টির মধ্যে যাচ্ছে। এনিহাও এটা আমাদের লাস্ট পাহাড়, সেই 3 নম্বর পাহাড়। আমার মাথার ছাতাটা একটু কারুকাজ করতে হবে একটু। হ্যাঁ ওঠ, আস্তে আস্তে ওঠ। হাবিব পাতাটা উল্টাবো, কানে লাগে। এটা একটু ধর, আর 2-3টা বার ধর, জাস্ট একটু ধরে। আসলে এক পাশ খুবই ধার, এই জন্য একটু অ্যাডজাস্ট করে নিলাম। আমার যে পাতা দিয়ে ছাতা তৈরি করা হয়েছে সেটা আসলে কানে লাগতেছিল। তো এটাকে সাইজ করে নেওয়া। শুরুতে গরমে যে কষ্টটা পাচ্ছিলাম সেটা কিছুটা কমে আসছে বৃষ্টির কারণে, কিন্তু একটু রিস্ক তো অবশ্যই আছে। কারণ হচ্ছে পা যদি পিছলে যায় তাহলে একদম হাতের নিচে প্রায় 300-400 ফিট নিচে আমরা আমাদের মনে হচ্ছে তৃতীয় যে পাহাড় রয়েছে তার চূড়ায় চলে এসেছি। ও মাই গড, 3 নাম্বার পাহাড়ের চূড়া থেকে আপনারা তো দেখছেন না এবং বৃষ্টি থাকার কারণে দেখা যাচ্ছে না। হাবিব এই যে সামনের পাহাড়টা দেখ, একদম আকাশও লাগছে মনে হচ্ছে। এই যে তুই তো এভারেস্ট দেখছিস, আমাদের তো গরিব, আমাদের তো টাকা নাই,
আমরা দেখি বান্দরবন। না আসলে এটা কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাকে অবশ্যই অবশ্যই এই জায়গাটা একটু দাঁড়াইতেই হবে। আমার ইচ্ছা এটা ব্লগ করবো এরকম ইচ্ছা নেই, কিন্তু আসলে নিজের এই এক্সপিরিয়েন্সটা এটা রেকর্ড রাখার জন্য হলো এতটুকু করা। এই ট্রেলে আরেকবার আসা হবে কিনা জানি না, তবে এই রেকর্ডটা থেকে যাবে মনে হচ্ছে। এবার খারাপ 200 ফিট নিচে নামতে হবে। খুবই আসলে এক্সট্রিম হচ্ছে, একটু সময় নিতে চাই। ওরা নিচে নামুক, তারপরে আমি ধীরে ধীরে নামি। কোনোভাবেই একটু ফুল স্টেপ দেওয়া যাবে না। মনে হচ্ছে আকাশটা কিছুটা পরিষ্কার হচ্ছে। তা আমার মনে হয় আমরা যে ঝর্ণাটা দেখতে যাচ্ছি সেখানে আজকে পানি দেখবো, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এখানে একটু দাঁড়াই, বৃষ্টির পানিতে আবারও লেন্সটা আসলে ভিজে গেছে। এই যে পাহাড় সামনে, এমনিতেই আমি যে পাহাড়ে আছি তারা সেটা হচ্ছে প্রায় 200-300 ফিট উঁচু। এই যে এখন নামলেই বোঝা যাবে। আর আকাশে মেঘ ডাকতেছে, বৃষ্টি হচ্ছে। এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না বলে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এই দৃশ্য দেখতে হলে আপনাকেও এরকম একটা সময়ে আসতে হবে, যে সময় এভাবে বৃষ্টি পড়বে। আপনি প্রশান্ত মনে এখানে দাঁড়িয়ে থাকবেন এবং এই প্রকৃতি পরিবেশ এটাকে প্রাণ ভরে উপভোগ করবেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা নিছিলাম, ওই যে ধান খেতে ফালাই দিছি ভুলে। ছিঁড়ছে ছিঁড়ছে। নেচার নামতেছে, পিছনে গাইড আছে, সামনে পিছনে দুজনেই আছে। ওই পাহাড় থেকে মনে হয় ঝর্ণাগুলো নামছে না? ওরে গাইড হাবিব, এখন আগের গাইডের বিল নেই। সাবধান সাবধান, বি কেয়ারফুল। ওঠার সময় বুঝি, ওঠার সময় এটা তো কষ্ট হবে। হ্যাঁ
আর যেখানে পানিতে ভাড়া দিতে পারবি ওখানে পানিতে ভাড়া দিয়ে যাবি, কারণ পানির নিচেই সব হলো ইট, আর অন্য জায়গায় হলো সব পিছলা। এই এই জন্যই তো যাইতেছি বেটা, যে ঝর্ণা কেউ জীবনে দেখে নাই, ওরকম ঝর্ণা দেওয়ার জন্যই তো যাইতেছি। ঝর্ণা নিচে নিচে যাবো না, আস্তে আস্তে নাম। আমরা ওই যে সকালে 8:30টায় রওনা দিলাম না, এটা যেরকম কালকে প্ল্যান করছিলাম আর কি, ওই তো বললো না চেকপোস্টই খোলে না, এই খোলে না সেই খোলে না, ওইরকম সকালে রওনা দিতে পারলে জিনিসটা হচ্ছে আরও সুইটেবল হইতো। তাহলে দেখা যেত কি আমরা 2 ঘন্টা আগেই থাকলে ওই বৃষ্টি শুরুর আগেই ঝর্ণায় পৌঁছায় দিতাম। এখন যেটা হয়েছে আর তো পাহাড় নাই ভাই, পাহাড় তো নাই, আর তো পাহাড় নাই। এবার কতক্ষণ যেতে হবে? হ্যাঁ, এবার ওই যে যেই ঝর্ণার পথ ওই পথে যাবো নাকি? হুম, আমরা যখন সকালবেলা 10:30টায় শুরু করছি, তখন যখন বললো যে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগে, তখন আমি হিসাব করছি আর কি যে 10:30 থেকে 3.5 ঘন্টা হইলো, 3 ঘন্টা হইলো 1.5টা আর কি। তো ওই হিসাবে এখনো 35 মিনিট আছে। আছে না, আপনাদের জন্য ওয়েট করতেছিলাম। আর বাকি আছে কি? 1 2 3 4 5 6 7 8 9 10। আর আর পাহাড়ে উঠতে হবে না, এখন শুধু জিরিপথ দিয়ে হাঁটা। নেচার একটু স্লো। আমাদের 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 যদি এরকম হয় যে আমরা কোনো জায়গায় মনে হচ্ছে যাওয়া যাবে না, তাহলে আমরা ব্যাক করে ফেলবো, মানে রিস্ক নিব না। আর যদি যাওয়ার চান্স থাকে তাহলে আসলে এই সিচুয়েশনে ঝর্ণাটা কিরকম ভয়ানক হবে আমি তো এটা কল্পনা কি করতে পারতেছি না। হ্যাঁ, দেয়ার দিচ্ছে জানা মানে সেগুলো দেখতে যায় না, মহিলা মানুষ বস্তার মাথায় নিয়ে আসছে, যত বেশি বস্তা হবে তত বেশি মাথা আসছে। হ্যাঁ, তাও ঠিক, ব্যাপারটা এরকম না, ওই সমস্যা হয়। না অনেকে আছে 10 নম্বর সমুদ্র দেখতে যাবে। এইটা যারা আসতে পারতেছে না তাদের কাছে পৌঁছাই দিব না, কোনো সমস্যা নাই ঝর্ণাটারে মানুষ। তবে আমি আসলে মানে ধরেন সেই স্কুল লেভেলের পরে আজকে গানের মায়াটাই কম। এটা বাস্তব। এই সেই স্কুল লেভেল থেকে হচ্ছে ফ্লাশ ফ্লাড না না, আমি কিন্তু বেয়ার গ্রিলসের খুবই ভক্ত, আমি ওর সব এপিসোড দেখছি, মানে আমি নিজে যাইতে পারি না, ইভেন হচ্ছে এগুলো দেখি আর কি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লাশ ফ্লাডে মানে সিমটমস হচ্ছে কি ধরেন ফ্লাশ ফ্লাডের সিস্টেম, যেমন এই বৃষ্টিটা যদি আমরা মানে এখন তো আমরা দেখতেছি, মানে আমরা কিন্তু প্রিপেয়ার্ড মেন্টালি। কি এখন তো এরকম বৃষ্টি হলে এরকম বৃষ্টি হলে তাইলে কি ব্যাক আমি একে বুঝে দিলে হচ্ছে না, এরকম বৃষ্টি হলে এখন ব্যাক করলে তাড়াতাড়ি যাওয়া যাবে তো, এখন ব্যাক করলে যাওয়া যাবে। এখন তো চলেন চলেন। আমি কোনোদিনও বৃষ্টির পরিমাণ দেখতেছো এরকম বৃষ্টি হলে কোনোদিনও সম্ভব না। এখন হচ্ছে আপনার শুধু জিরে কর যা যাবে সব জিরে দিই, বুঝছেন? ওটা নামলো মানে এই জিরিপথ দিয়ে ঝর্ণাটা না কালকে যেরকম দেখছি ডাইরেক্ট বেশি বৃষ্টি হলে ঝর্ণাতে নামতে পারবেন না, ডাইরেক্ট ঝর্ণা হচ্ছে মেইন খাল। ঝর্ণার নামার দরকার নেই, ঝর্ণাতে দেখা যাবে কিনা দেখা যাবে কি সব পানি, এই কত পানি হবে ধরেন এই বুক পানি কালকের মতো। সেটাই আর কি।
আমরা ভাই